আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সাথে আছি আমি সালিহা পারভিন সাথী। জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র চূড়ান্ত করতে রাজনৈতিক দল ও অন্য অংশীজনদের সাথে সর্বদলীয় বৈঠকে বসতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। বিকেলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে এই বৈঠকে বিএনপির যোগ দেয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। দলটির নীতি নির্ধারণী পর্যায় থেকে জানানো হয়েছে এই বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। বিএনপির স্থায়ী কমিটির এক সদস্য জানিয়েছে তারা নির্বাচনকে প্রাধান্য দিচ্ছেন এবং জুলাই ঘোষণাপত্র নিয়ে আগে যে অবস্থানে ছিল এখনও তারা সেই অবস্থানেই আছে। তিনি জানান বিএনপির পক্ষ থেকে আলাদা ঘোষণাপত্র দেওয়া হতে পারে। এদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন বৈঠকে বিএনপি যাবে কিনা এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি এখনো। সব মামলায় খালাস পাওয়ায় কারামুক্ত হচ্ছেন সাবেক 4 দলীয় জোট সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। 17 বছর কারাবাসের পর কিছুক্ষণের মধ্যে তিনি কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে ছাড়া পেতে যাচ্ছেন। গত মঙ্গলবার চট্টগ্রামে আলোচিত 10 ট্রাক অস্ত্র চোরাচালানের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডের দায় থেকে খালাস পান লুৎফুজ্জামান বাবর। এ রায়ের মাধ্যমে বাবর তার বিরুদ্ধে করা সব মামলায় খালাস পান। এদিকে বাবরের মুক্তির খবরে এলাকা থেকে দলে দলে লোকজন ঢাকায় এসেছে। নেতার মুক্তির অপেক্ষায় কারাগারের সামনে অবস্থান করছে স্বজন ও বিএনপির নেতাকর্মীরা। একদিকে নির্দিষ্ট পণ্যের উপর সরকারের দেওয়া করের বোঝা, অন্যদিকে ভোগ্য পণ্যের দাম বৃদ্ধি, সবকিছু মিলিয়ে নাভিশ্বাসে রয়েছে সাধারণ মানুষ। ক্রেতারা বলছে সবজি ছাড়া প্রতিটি পণ্যের দাম বেড়েছে। চাল ডাল হতে শুরু করে সব নিত্যপণ্যের দামই চড়া। প্রায় 1 মাস ধরে অস্থির চালের বাজার। মোটা চাল 5 টাকা বেড়ে 55 আর চিকন চাল 10 টাকা বেড়ে 80 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়াও পেঁয়াজ কেজিতে 2 থেকে 3 টাকা বেড়েছে। ক্রেতাদের অভিযোগ সরকার দাম নিয়ন্ত্রণ না করে উল্টো শুল্ক কর বসিয়ে দেওয়ায় প্রতিটি জিনিসের দাম বাড়িয়ে দিয়েছে। বাজার নিয়ন্ত্রণে সরকার নজরদারি বাড়ানোর দাবি তাদের। চাউল বাজারে আপনারা একটু যায় দেখেন যে চাউলের বাজার কি অবস্থা, ডেলি জিনিস বাড়তেছে। 80 টাকার নিচে কোনো চাউল নাই। বাজারে মূল্য নিয়ন্ত্রণ করলে মনে করেন সবাই আমরা ভালো হয়তো বাঁচতে পারবো। মিনিকেট সেল ছিল আপনার 70 টাকা, এখন 80 টাকা। যে নাদির সেল ছিল, ভালো মানের নাদির সেল, কাটারি সেল ছিল 72, 75, এখন 85 থেকে 90 কাটারি গাতব। অন্তর্বর্তীকালীন সরকারকে বিভ্রান্তি করার জন্য, দেশে একটা বিভ্রান্তি লাগানোর জন্য বড় বড় মেলার যারা আছে, বড় বড় কর্পোরেট কোম্পানি যারা আছে, তারা সিন্ডিকেট করে মনে করে যে চালের দামটা বাড়ায় নিচ্ছে। হোটেল ও রেস্তোরাঁ খাতে ভ্যাট আগের মতো 5% করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। এ বিষয়ে আজ আদেশ জারি করবে এনবিআর। গত 9 জানুয়ারি শতাধিক পণ্য ও সেবার উপর ভ্যাট ও সম্পূরক শুল্ক বৃদ্ধি করা হয়। এর মধ্যে রেস্তোরাঁয় খাবারের বিলের উপর ভ্যাট 5% থেকে বাড়িয়ে 15% ও আইএসপি এর উপর 10% সম্পূরক শুল্ক আরোপ করা হয়। 9 জানুয়ারি ভ্যাট বাড়িয়ে অধ্যাদেশ জারির পর নানা মহলে এ নিয়ে শুরু হয় সমালোচনা। এরপর থেকে এই সিদ্ধান্ত থেকে সরে আসলো এনবিআর। দেশে হিউম্যান মেটানিউমো ভাইরাস বা HMPV আক্রান্ত নারীর মৃত্যু হয়েছে। তার নাম সঞ্জিদা আক্তার, বয়স 30। মহাখালী সংক্রামক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। গতকাল সন্ধ্যা 7টায় মারা যান ওই নারী। দেশে HMPV শনাক্ত হওয়া কোনো ব্যক্তির মৃত্যুর তথ্য এটি প্রথম। গত 12 জানুয়ারি এই নারীর HMPVতে আক্রান্ত হওয়ার খবর আসে। জানা যাচ্ছিল ওই নারীর বিদেশ সফরের কোনো ইতিহাস ছিল না। 12 জানুয়ারি স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখা CDC থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চীনসহ উপমহাদেশে বিভিন্ন দেশে HMPV ভাইরাসের প্রাদুর্ভাব এবং ভাইরাসের তীব্রতা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। হিউম্যান মেটানিউমো ভাইরাস HMPV সংক্রমণ প্রতিরোধে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে
7টি নির্দেশনা মানতে বলা হয়েছে। এতে মাস্ক পরিধান সহ স্যানিটাইজার ব্যবহার ও কমপক্ষে 3 ফুট দূরত্ব মানার অনুরোধ করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন শেখ আব্দুল্লাহ আলমগীর স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আক্রান্ত ব্যক্তিদের সংস্পর্শ এড়িয়ে চলা, কমপক্ষে 3 ফুট দূরত্ব বজায় রাখা, ঘন ঘন সাবান ও পানি কিংবা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ধোয়া, শ্বাসকষ্টে ভুগলে হাসপাতালে যোগাযোগ করার কথা বলা হয়েছে নির্দেশনায়। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের পালিত পুত্র পরিচয় দেওয়া আসাদুজ্জামান হিরুকে গ্রেপ্তার করেছে পুলিশ। গেল রাতে গুলশান 2 নম্বরের 78 নম্বর রোডের একটি বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে অর্থায়ন এবং অর্থ লোপাটে জড়িত থাকার অভিযোগে হিরুকে গ্রেপ্তার করা হয়েছে। দুপুরে তাকে আদালতে নিয়ে রিমান্ডের আবেদন করবে পুলিশ। দর্শক, আমরা সংবাদের শুরুতে বলছিলাম আজ মুক্তি পেতে যাচ্ছেন সাবেক 4 দলীয় জোটের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। আমরা এখন চলে যাচ্ছি, আমাদের সহকর্মী আছেন কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারের সামনে, তার সাথে যুক্ত হতে। দীপ্ত জানাবেন যে লুৎফুজ্জামান বাবর কখন নাগাদ মুক্তি পেতে পারেন, আর কারাগারের সামনে বর্তমানে সর্বশেষ পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন? যেমনটি বলছিলেন, আমরা কিন্তু কারা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। তারা যেটি জানিয়েছেন যে আসলে দুপুর নাগাদই কিন্তু যে বিএনপির সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর প্রায় 17.5 বছর পর কিন্তু আজকে মুক্তি পেতে যাচ্ছেন, এবং তাকে নিয়ে কিন্তু আপনি দেখছেন যে কেন্দ্রীয় কারাগারের সামনে কেরানীগঞ্জে কিন্তু উৎসুক নেতাদের কিন্তু ভিড় রয়েছে। শুধু ঢাকারই নয়, তার যে নির্বাচনী আসন নেত্রকোনা 4, সেখান থেকে দূর দূরান্ত থেকে কিন্তু আসলে তাদের পছন্দের প্রিয় নেতাকে কিন্তু বরণ করে নিতে নেতাকর্মীরা চলে এসেছেন, পাশাপাশি পরিবার পরিজনরাও এসেছেন। আমি এখন রয়েছি সেই কারাগারের সামনে, আপনাকে একটু দেখানোর চেষ্টা করি যে অনেক কিন্তু নেতাকর্মীদের ভিড় রয়েছে। একটু যদি বলি যে 2007 সালের 8ই মে কিন্তু লুৎফুজ্জামান বাবরকে গ্রেপ্তার করা হয়, তারপরে কিন্তু বিভিন্ন মামলায় তাকে দেওয়া হয় এবং 2টি মামলায় যাবজ্জীবন কারাদণ্ড কিন্তু সে পেয়েছিলেন। এবং গত মঙ্গলবার সবশেষ যে 10টা অস্ত্র মামলা যেটি রয়েছে সেটিতে কিন্তু তার খালাস হয়েছে। পাশাপাশি 5ই আগস্টের পর শেখ হাসিনা দেশ ত্যাগের পরেই কিন্তু তার প্রত্যেকটি মামলার একে একে শুনানি হয় এবং প্রত্যেকটি মামলায় কিন্তু সে খালাস পেতে থাকে। সবশেষ যে মঙ্গলবারে মামলা, সেটিতে কিন্তু খালাস পেয়েছেন লুৎফুজ্জামান বাবর, এবং তার কিন্তু আজকেই কিন্তু তার কারাগার থেকে বের হওয়ার কথা রয়েছে। মঙ্গলবার কিন্তু তিনি খালাস পেলেও তার যে রায়ের কপিটি সেটি চট্টগ্রাম যাওয়ার পরে কিন্তু আজকে কারা কর্তৃপক্ষ হাতে পেয়েছেন, এবং সেই মামলার রায়ের কপি, খালাসের যে কপি পাওয়ার পরে কিন্তু আজকে দুপুরেই কিন্তু তাকে ছেড়ে দেবে, এমনটি কিন্তু জানতে পেরেছি। আমরা দেখেছি যে এই এলাকায় জুড়ে কিন্তু নেতাকর্মীদের পদচারণা মুখর হয়ে উঠেছে, এবং তাদের যে পছন্দের নেতা, প্রিয় অভিভাবক, তাকে কিন্তু নেয়ার জন্য, বরণ করে নেওয়ার জন্য উন্মুখ হয়ে রয়েছে এখানকার নেতাকর্মীরা। এবং দুপুর নাগাদ কিন্তু ছাড়া পাবেন তিনি, এমনটি কিন্তু জানিয়েছেন কর্তৃপক্ষ, এবং তার জন্য কিন্তু পরিবার পরিজন তারা উন্মুখ রয়েছেন। এবং তিনি কারামুক্ত হওয়ার পরে কিন্তু জিয়ার যে মাজার রয়েছে সেই মাজারে কিন্তু তিনি শ্রদ্ধা জানাবেন, এবং তারপরে হয়তো পল্টনে যে পার্টি অফিসে রয়েছে সেখানে হয়তো যেতে পারেন, এমনটি সম্ভাবনা রয়েছে। তো সাথী, এই ছিল রাজধানী কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে সবশেষ তথ্য। সাথী। দীপ্ত, আপনাকে অসংখ্য ধন্যবাদ। উত্তরাঞ্চলে অব্যাহত আছে শীতের দাপট। পঞ্চগড়ে কনকনে ঠান্ডা বাতাস আর বৃষ্টির মতো ঝরছে কুয়াশা। ঠান্ডার কারণে কৃষকদের মাঠে ফসল উৎপাদনে বিলম্ব হচ্ছে। সকাল 6টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 10.6 ডিগ্রি। চলতি মাসের বাকি দিনগুলোতে এ জেলার উপর দিয়ে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ায় আশঙ্কা স্থানীয় আবহাওয়া অফিসের। একদিনের ব্যবধানে চুয়াডাঙ্গায় ফের কমেছে তাপমাত্রা। সকালে জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 11.8 ডিগ্রি। কুড়িগ্রামে কিছুটা তাপমাত্রা বাড়লেও কমেনি
শীতের তীব্র শীতে দুর্ভোগে চরাঞ্চল ও নিম্ন আয়ের শ্রমজীবীরা। দিনাজপুর ও হিলিতে আবারও জেঁকে বসেছে তীব্র শীত। ঘন কুয়াশায় দুপুর পর্যন্ত ঢাকা থাকছে চারপাশ। 2 জেলায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 13 ডিগ্রি সেলসিয়াস। ব্রাহ্মণবাড়িয়ায়, আখাউড়ায় তীব্র শীতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন শিশু ও বৃদ্ধরা। সেন্ট মার্টিনে কিংশুক, বিচ ভ্যালি ও সাইয়েরি নামে 3টি ইকো রিসোর্টে আগুনের ঘটনায় প্রায় 6 কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে রিসোর্ট মালিকরা। এই ঘটনায় কক্সবাজার জেলা প্রশাসনের পক্ষ থেকে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিনকে প্রধান করে 5 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটি গতকাল ঘটনাস্থল পরিদর্শন করে জানায়, আগুনে 3টি রিসোর্টে 5.5 কোটি টাকা ক্ষতি হয়েছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিক ধারণা তদন্ত কমিটির। গেল বুধবার রাতে সাইয়েরি ইকো রিসোর্ট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই তা চারিদিকে ছড়িয়ে পড়ে 3টি রিসোর্ট পুড়ে যায়। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেটে আজ থেকে শুরু হচ্ছে চট্টগ্রাম পর্ব। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে ফরচুন বরিশাল ও ঢাকা ক্যাপিটালস। 5 ম্যাচে 3 জয় নিয়ে তালিকার 3-এ অবস্থান করছে বরিশাল। পয়েন্ট তালিকায় এগিয়ে যেতে এই ম্যাচে জয় পেতে চায় তামিমের দল। আর 7 ম্যাচে মাত্র একটি জয় নিয়ে তালিকায় তলানিতে থাকা ঢাকা ক্যাপিটালস আসরে টিকে থাকতে বরিশালের বিপক্ষে ভাবছে না জয়ের বিকল্প। দুপুর 1:30টায় শুরু হবে ম্যাচটি। সন্ধ্যা 6:30টায় দিনের দ্বিতীয় ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে লড়বে চিটাগং কিংস। এদিকে পারিশ্রমিক না পাওয়ায় গতকাল অনুশীলন বয়কট করে দুর্বার রাজশাহী। তবে বিসিবির সভাপতির আশ্বাসে আজ মাঠের অনুশীলনে ফিরছে তাসকিন বিজয়রা। অনুশীলন শেষে দলটির ম্যানেজার মেহরাব হোসেন অপি জানিয়েছেন, চট্টগ্রাম পর্বে ক্রিকেটাররা 50% অর্থ পাবেন। বিপিএল এর সর্বশেষ খবর জানবো চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে থাকা সহকর্মী মাহফুজুল ইসলামের কাছ থেকে। মাহফুজ, দুর্বার রাজশাহী ক্রিকেটারদের পারিশ্রমিক জটিলতা নিরসনে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা, আর একই সাথে জানাবেন যে আজকের ম্যাচের টিকিট নিয়ে দর্শকদের মাঝে আগ্রহ কেমন দেখতে পাচ্ছেন? যেমনটি আপনি এর আগে সংবাদে জানাচ্ছিলেন যে টিকেটের বিষয়ে যেটি জানতে চাচ্ছিলেন, আমার পেছনে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের যে টিকিট কাউন্টার সেটি, এবং টিকিট কাউন্টারে দেখতে পাচ্ছেন যে মোটামুটি মানুষের ভিড়ে সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত টিকিটটা দেওয়া হবে। এবং এই সময়ের মধ্যে কিন্তু একটা বড় ভিড় লক্ষ্য করা যায়। 4টি বুথে টিকিট দেওয়া হচ্ছে, তার মধ্যে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে একটু চাপটা বেশি থাকে। আর যেটি বলছিলেন দুর্বার রাজশাহীর বিষয়ে, যে ঘটনাটি গতকালকে ঘটেছে, বোর্ড সভাপতি গতকালকে এসে একটা আশ্বাস দিয়েছিলেন যে তার আশ্বাসের ভিত্তিতেই আজকে কিন্তু দুর্বার রাজশাহী ক্রিকেটাররা অনুশীলন করেছে। এবং আজকে সকালে যে টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে আমাদের সংবাদদাতাকে যেটি জানানো হয়েছে যে তারা 25% যে পারিশ্রমিকের প্রতি শতাংশ টাকা তারা আজকেই পাচ্ছেন এবং সেটি ক্যাশে পাচ্ছেন। তার চট্টগ্রাম পর্ব চলাকালীন সময় আরো 25% পাবেন। এই 50% বাকিটা তারা হচ্ছে টুর্নামেন্টের শেষ হওয়ার পরেই চেকে অথবা কোনো একটা ওয়েতে পেয়ে যাবেন। আর দুর্বার রাজশাহীর যে মালিক, টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে জানানো হয়েছে তাদের যে কিটের যে সমস্যা, এই সমস্যাটা তারা সমাধানের জন্য চেষ্টা করছেন। কারণ তাদের ভাষ্যমতে বন্দরে তাদের যে কিট যেগুলো আছে, ব্যাগ ট্যাগ যেগুলো আছে, এগুলো আটকে আছে, এটি তাদের ভাষ্য। এবং দ্বিতীয় যে বিষয়টি, দুর্বার রাজশাহীর মালিক আজকে দুপুরবেলা তিনি আসবেন, এসে ক্যাশ টাকা দেওয়ার ব্যবস্থা করবেন। এবং টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে আমাদেরকে বলা হয়েছে যে তিনি ব্যক্তিগত কাজে দেশের বাইরে থাকার কারণে এই ধরনের পরিস্থিতির সম্মুখীন সৃষ্টি হয়েছে, যা অত্যন্ত অনাকাঙ্ক্ষিত। যাই হোক, আজকে বোর্ড সভাপতি এখন পর্যন্ত চিটাগাংয়ে আছেন, তিনি হয়তোবা কথা বলবেন, মালিকের সাথে কথা বলে এর একটা সুরাহা নিশ্চিতভাবেই আজকে হয়ে যাচ্ছে। এবং পেমেন্টের যে ইস্যুগুলো, এই ইস্যুগুলো অন্যান্য ফ্র্যাঞ্চাইজিতেও কিন্তু একটা ধাক্কা লেগেছে। আপনি জানেন যে 2-3টা ফ্র্যাঞ্চাইজি এখন পর্যন্ত পেমেন্ট ঠিকভাবে ক্লিয়ার করেনি, সেই জায়গাটিতে কিন্তু একটা ধাক্কা লেগেছে। তবে দিন শেষে গতকালকে যা হলো এবং আজকে গতকালকে যা হয়েছে তা কিন্তু বিপিএল এর জন্য একটা অত্যন্ত লজ্জাজনক একটা বিষয়, যা বিপিএল এর ইতিহাসের একটা কলঙ্কই হয়ে থাকলো। ধন্যবাদ আপনাকে। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। দুপুরের সংবাদ 2:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।